আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ এবং ২৮ ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা রসায়নের প্রথম অধ্যায় রসায়নের ধারণা এই ক্লাসটি ভালোভাবে করব এবং শিখব ইনশাআল্লাহ, এবং আমি আমার সাধ্যমতো যথেষ্ট চেষ্টা করব তোমাদের সহজভাবে এবং ভালো করে বোঝানোর জন্য। তো আশা করি তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। আরেকটা কথা হচ্ছে যে তুমি যদি এই ক্লাসটি করো, অবশ্যই তুমি এই মুহূর্তে হয়তো পড়ার টেবিলে বা পড়ার একটা স্টেজে আছো যেখানে তুমি শিখতেছো। অতএব আমি আশা করব যে তুমি রসায়ন বইটা একটু খুলবে, রসায়ন বইটা সাথে নিয়ে বসো, তাহলে তোমার বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে? আমি তুমি যখন স্কুলে পড়া করো বা স্কুলে যখন ক্লাস করো, তখন কিন্তু তোমার বই সাথে থাকে, বই খুলে দেখতে হয়, স্যাররা পড়তে বলে, সেরকম তুমি তো এখন ক্লাস করতেছো, তাই না? তাহলে তোমাকে তো বইটা খুলতে হবে এবং বইটা ভালোভাবে দেখতে হবে, বুঝতে হবে। অতএব কি বললাম, বইটা সাথে নাও এবং ভালোভাবে ক্লাসটা করো। আরেকটা কথা হচ্ছে যে আমি এইটার কথায় বিশ্বাসী যে তোমরা যদি দেখো যে বোর্ড বইয়ে যা কিছু আছে তা যদি তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে পারো না, তাহলে তোমাদের প্রত্যেকটা বিষয় অনেক সহজ এবং ভালো লাগবে, সহজে বুঝতে পারবে এবং যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। বোর্ড বইটা যখন তোমরা ঘাঁটবে, সূক্ষ্ম সূক্ষ্ম শব্দগুলো তোমরা বুঝবে। যখন যেগুলো শব্দের অর্থ বুঝবে না, ইন্টারনেটের মাধ্যমে সার্চ দিলে বর্তমানে আসতেছে, তুমি মনে করো ইন্টারনেটে গুগলে সার্চ দিলা বা চ্যাটজিপিটিকে বললা, তাহলে তোমাকে সুন্দরভাবে ওটা বুঝিয়ে দিল। তাহলে তোমার প্রত্যেকটা বিষয় সম্পর্কে আরো গভীর ধারণা হলো। ঠিক আছে? তাহলে বোর্ড বইটা সাথে নিবা এবং বোর্ড বইটা আমি সাজেস্ট করব যে আমি ক্লাসটা করার পর তো বোর্ড বইটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত বোর্ড বইয়ের প্রথম অধ্যায়টা আর কি, প্রথম অধ্যায় যেহেতু ক্লাস নিতেছি, প্রথম অধ্যায়টা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে এবং তোমরা কোশ্চেন সলভ করবে। চলো আমরা ক্লাস শুরু করি। ঠিক আছে? আর যদি তোমরা কোনো কিছু বুঝতে না পারো, আমাকে কমেন্ট করার মাধ্যমে জানিয়ে দিবে, আমি তোমাদের চেষ্টা করবো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে? এবং যদি তোমরা এমনকি কোনো কোশ্চেন সলভ করতে গিয়ে যদি বা এমসিকিউ সলভ করতে গিয়ে যদি তোমরা সমস্যায় পড়ো, তাহলে কমেন্ট করবে, তাও জানিয়ে দেবো, ঠিক করে দেবো। ঠিক আছে? তো চলো শুরু করি। বোর্ড বইটা খুলো, অবশ্যই বোর্ড বইটার সাথে নাও, রসায়ন বইটার সাথে নাও। রসায়নের প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে নাম হচ্ছে কি, যে রসায়নের ধারণা। কি? রসায়নের ধারণা। এটাও মনে রাখতে হবে। তুমি যেমন ভেবে পড়বা যে তোমার প্রত্যেকটা অধ্যায়ের নাম কোনটা, কোন জায়গায় কোন অধ্যায়, সবকিছু যেন মনে থাকে, এমনকি তুমি যেন পৃষ্ঠাও মনে থাকে, এরকম ভাবে পড়তে হবে। যদিও আমি এখন মতো পারি না পৃষ্ঠাগুলো আর কি, রসায়ন অধ্যায়গুলোর নাম বলতে পারি অবশ্য, আলহামদুলিল্লাহ। তো চলো দেখো, রসায়নের ধারণা। এখন এর পাশাপাশি আমরা ইংরেজিও যদি শিখি তাহলে আমাদের অনেকটা সহজ হবে। দেখো, বইয়ে তোমাদের দেওয়া আছে রসায়নের ধারণার ইংরেজি নাম দ্য কনসেপ্ট অফ কেমিস্ট্রি। কি? দ্য কনসেপ্ট অফ কেমিস্ট্রি। বইয়ের তোমরা কত পৃষ্ঠা? প্রথম পৃষ্ঠায় মনে হয়, হ্যাঁ প্রথম পৃষ্ঠায় রসায়নের ধারণা দ্য কনসেপ্টস অফ কেমিস্ট্রি। ঠিক আছে? বানানগুলো দেখবি। অবশ্য তোমরা মনে করো যে যারা নতুন ২৮ ব্যাচে আছো, তারা প্রথম উঠলে কেমিস্ট্রি শব্দটা শুনেছো, কিন্তু তারপরে বানানটা ওইভাবে আর কি করা হয় নাই। দেখো, কেমিস্ট্রি CHEMISTRY, এটা হচ্ছে কেমিস্ট্রি ইংরেজি, বাংলা নাম হচ্ছে রসায়ন। বাংলা কি? রসায়ন। ঠিক আছে? বাংলা হচ্ছে রসায়ন। আচ্ছা, দ্য কনসেপ্ট অফ কেমিস্ট্রি, রসায়নের ধারণা, প্রথম অধ্যায়। ঠিক আছে? দেখো, এইখানে যে টপিকগুলো আছে সেটা হচ্ছে রসায়নের পরিচিতি, রসায়ন কি, কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, রসায়নের অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ধাপ, সাংকেতিক চিহ্ন ও পদার্থ। ঠিক আছে? তো প্রথমে আমরা যেটা যাবো সেটা হচ্ছে রসায়নের পরিচিতি। দেখো, আমি তো আর এখানে একটু শর্টকাট করে যদি বলি তাও বলা যাবে, কিন্তু তুমি যদি যখন বইটা পড়বে, প্রথম পৃষ্ঠায় রসায়নের পরিচিতি, তাহলে তোমার ধারণা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে ভাইয়া? বুঝছো? দেখো যে তোমার কি হবে, ধারণাটা আরো ক্লিয়ার হবে। দেখো, প্রথমেই যেখানে আছে রসায়নের কত পৃষ্ঠায়, দেখো বই খুলো, 3 পৃষ্ঠায় রসায়নের পরিচিতি যেটা আছে, ইন্ট্রোডাকশন অফ কেমিস্ট্রি। ইন্ট্রোডাকশন মানে কি? পরিচিতি। আর অফ কেমিস্ট্রি মানে কেমিস্ট্রির, মানে রসায়নের পরিচিতি। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে আছে যে আগের কালের যুগে মানুষ কিভাবে কি তৈরি করতো, কিভাবে আস্তে আস্তে রসায়নটা আসলো, মানুষ কিভাবে পদার্থকে গলাতো, নতুন একটা পদার্থ তৈরি করতো। ঠিক আছে? এখানে তোমরা নাম পাবা ইস্পাত, তারপরে সংকর ধাতু, ব্রোঞ্জ। ঠিক আছে? নৈবিত্তিকে কিন্তু এটা অনেক বেশি বার এসেছে। আর এই অধ্যায়টা মাস্ট বি, এই অধ্যায়টায় তোমার মনে করো কি থাকবে, বেশিরভাগ কি থাকে, এমসি
কিউ এমসিকিউ এর জন্য এই অধ্যায়টা অনেক প্রয়োজনীয়। 1-2টা এমসিকিউ থাকতে পারে এই অধ্যায় থেকে, আর যদি সিকিউ থাকে তো থাকতে পারে, না থাকলে নাই, আবার নতুন যেই শিক্ষামন্ত্রী আসছে দিতেও পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে কি কি নাম পাবো আমরা। এক হলো সংকর ধাতু, ইস্পাত, আর হচ্ছে ব্রোঞ্জ। এই তিনটা নাম পাবো, আমরা এই তিনটা নাম পাবো। দেখো এইখানে যেটা কথা হচ্ছে প্রথমে যে সংকর ধাতুটা কি। দেখো ধাতু মানে এগুলো পরবর্তী অধ্যায়ে আরো বিশাল আলোচনা আছে ধাতু নিয়ে। ধাতু মনে করো তোমার বন্ধন থাকে, আবার ধাতব পদার্থ কোনগুলো। ঠিক আছে, তুমি সাধারণত একটা চিন্তা করো যে একটা লোহা, ঠিক আছে, লোহা কি করে, তুমি লোহার এই পাশে বিদ্যুৎ সংযোগ দিবা, দেখবা ওই পাশে বিদ্যুৎ সংযোগ তুমি পাবা। ঠিক আছে, লোহায় টাচ করলে আমরা কারেন্ট শক খাই, তার মানে এটা কি, আবার এটাতে বাড়ি করলে ঠং ঠং শব্দ করে, অতএব এটা কি মানে ধাতু। ঠিক আছে, এইরকম আর কি ধাতুর যেটা বৈশিষ্ট্য, যে ঠং ঠং শব্দ করবে, যা বিদ্যুৎ পরিবহন করবে। ঠিক আছে, এগুলো হচ্ছে ধাতু। তাহলে সংকর ধাতু, হ্যাঁ সংকর ধাতু হচ্ছে তোমার দুইটা পদার্থ গলিয়ে, মনে করো একটা পদার্থ, মনে করো তুমি মানুষটা একাই 100%। ঠিক আছে, তোমার হাত মনে করো 5%, এই হাত 5%, এই হাত 5%, তোমার মুখ 5%, এই সব অঙ্গগুলো মিলেই তোমার 100% হয়। তুমি মানুষটা সম্পূর্ণটা মিলে কি 100%। সেরকম একটা পদার্থ সম্পূর্ণটাই মনে করো 100%, কিন্তু যখন দুইটা পদার্থ থাকে, মানে একটা পদার্থ সৃষ্টি করছে নতুন একটা, এটা হচ্ছে 100%, কিন্তু ওর মাঝেও আরো দুইটা পদার্থ ছিল, এই দুইটা পদার্থের মধ্যে কোনোটা পদার্থ 90%, কোনোটা পদার্থ 10%। ঠিক আছে, এইরকম তোমরা যদি মনে করো গাইডে হয়তো এটার ব্যাখ্যা দেওয়া আছে যে তোমার সংকর ধাতু সেটা হচ্ছে কি, যে একাধিক পদার্থ মানে দুইটা পদার্থ একসাথে মিলে নতুন আরেকটা পদার্থ সৃষ্টি করে। এটা সাধারণ নামটা হইতেছে তোমার সংকর ধাতু, সাধারণ নামটা হইতেছে সংকর ধাতু। ঠিক আছে, দুইটা পদার্থ, যেখানে কি সংকর ধাতু মানেই দুইটা পদার্থ থাকবে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে সংকর ধাতু মানেই দুইটা পদার্থ থাকবে। এখন আসো এই যে ব্রোঞ্জ, এই ব্রোঞ্জ কথাটা তোমার বুঝতে হবে। সেটা হচ্ছে যে কপার এবং টিন, দেখো এখানে দুইটা পদার্থ কপার এবং টিন ধাতু একসাথে গলিয়ে একসাথে মিক্সার করে নতুন আর একটা পদার্থ সৃষ্টি করা হয়েছে। এইখানে কপার মনে করো তোমার মনে হয় 90%, আর টিন আবার টিন 10% আর কপার 90% পদার্থ ছিল। ঠিক আছে, দুইটা মিলে কি হয়েছে 100%। এই যে 100% কপার এবং টিন ধাতু, ঠিক আছে, এই দুইটা ধাতু একসাথে মিলে এই যে দুইটার নাম কপার এবং টিন, এই দুইটা পদার্থ একসাথে আছেই বলে নতুন একটা পদার্থ সৃষ্টি করছে, সেটার নাম দেওয়া হয়েছে ব্রোঞ্জ। ঠিক আছে, এইরকম ইস্পাতও হচ্ছে তোমার আরেকটা নতুন পদার্থ নাম, যেটা তোমার মানে কি ওইখানেও দুইটা আলাদা আলাদা পদার্থ আছে, যেই দুইটা পদার্থ একসাথে মিলে ইস্পাত তৈরি করছে। তোমার সার্চ দিবে গুগলে, ঠিক আছে, যে ইস্পাতে কোন কোন পদার্থ থাকে। ঠিক আছে, পার্সেন্টেজ সব আসবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে বোঝা গেছে সংকর ধাতু, ইস্পাত আর ব্রোঞ্জ, এই তিনটা জিনিস আমাদের রসায়নের পরিচিতিতে আমরা পাবো। ঠিক আছে, মনে করো তারপরে যে খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে কি করা হয়, ব্রোঞ্জ তরলে মিশিয়ে একসাথে ঠান্ডা করে আলয় মানে ধাতুতে পরিণত করা হয়। ঠিক আছে, এই ধাতুর নাম কি, ব্রোঞ্জ। সংকর ধাতু মানে ব্রোঞ্জকে সংকর ধাতুর ভেতরে ঢোকা যায়, কিন্তু সংকর ধাতুকে মানে সংকর ধাতু, হ্যাঁ সংকর ধাতু এর উপসেট মানে সেট হইতেছে তোমার ব্রোঞ্জ, তারপরে ইস্পাত। ঠিক আছে, মানে এগুলো মানে একাধিক পদার্থ মিলে একটা নাম দেওয়া হয়েছে যেটা ব্রোঞ্জ, কপার ও টিন ধাতু মিলিয়ে যেটা নাম হয়েছে সেটা হচ্ছে ব্রোঞ্জ। আবার ইস্পাত হচ্ছে আলাদা দুইটা পদার্থ মিলে একটা হচ্ছে নাম হয়েছে, সেটা হচ্ছে ইস্পাত। কিন্তু এই যে দুইটা করে যে পদার্থ মিশ্রিত হয়, দুইটা করে পদার্থ মিশ্রিত হয়ে নতুন আরেকটা যে পদার্থ সৃষ্টি হয়, এটা হচ্ছে সংকর ধাতু। ঠিক আছে, ঠিক আছে, আমাদের সবকিছু ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, দেখো তারপর 4 পৃষ্ঠায় যাও। তাহলে রসায়নের পরিচিতিতে আমরা এখনো আছি, রসায়নের পরিচিতি। ঠিক আছে, আমরা রসায়নের পরিচিতিতে এখন পর্যন্ত আছি। এখন এই রসায়নের পরিচিতিতে তোমরা আরো অনেক কিছু পাবা। ডেমোক্রিটাস নাম, কোনাট, মানে কোনাট একটা নাম, কোনাট ডেমোক্রিটাস না। ঠিক আছে, এখানে একটা নাম পাবা কোনাট ডেমোক্রিটাস, মানে কোনাট
ভারতীয় মনে করো আরেকজন কি দার্শনিক, ভারতীয় দার্শনিক কোনাট ডেমোক্রিটাসের মতো আরেকটা কি মতবাদ দেন। ঠিক আছে, ডেমোক্রিটাস আগে একটা মতবাদ দিয়েছিল, সেই মতবাদটাকে কপি করে কোনাট নামে একজন ব্যক্তি আবার দিয়েছে। ঠিক আছে, দেখো এখন এই যে রসায়ন নিয়ে গবেষণা, ঠিক আছে, যে আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ানকে তোমার সর্বপ্রথম গবেষণাগারে, মানে গবেষণাগার এখন কাকে বলে এটা পরবর্তীতে আছে গবেষণাগার, ঠিক আছে, যেখানে মানে আর কি অনুসন্ধান করা হয় কোনো একটা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করা হয়, সেটা হচ্ছে তোমার গবেষণাগার, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। ঠিক আছে, এখন এই পরীক্ষা নিরীক্ষা করে কোনো কিছু জানার চেষ্টা করেছে সর্বপ্রথম কে, আলকেমিস্ট মানে রসায়নের এগুলোকে মানে এদেরকে আলকেমিস্ট বলা হয়। ঠিক আছে, বিজ্ঞানীদেরকে আলকেমিস্ট বলা হয়। আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান। ঠিক আছে, তবে কি আধুনিক রসায়নের জনক, মানে দেখো জনক কাকে বলে, যে যার দ্বারা যেই জিনিসটা পরিচিতি লাভ করে। আচ্ছা, কিভাবে বলা যেতে পারে, আচ্ছা মনে করো যে স্পন্সর করে না, অনেক জিনিসে স্পন্সর করে, অ্যাডভার্টাইজ, এগুলো মানে সাধারণত এইরকম সিস্টেমের আর কি, মানে একজন তৈরি করছে কিন্তু আরেকজন ওটাকে আরো বিস্তারিত ব্যাখ্যা করার মাধ্যমে, মানুষকে তুলে ধরার মাধ্যমে আরো খুঁটিয়ে ব্যাখ্যা করার মাধ্যমে ভালোভাবে মানুষের কাছে ছড়িয়ে পড়ছে, তার মানে জনক ও। ঠিক আছে, ওর দ্বারা পরিচিত হয়েছে, তাহলে জনক তাকে বলা হয়। তাহলে আধুনিক রসায়নের জনক হচ্ছে তোমার কি, অ্যান্টনি ল্যাভয়েসিয়ে। আরো চারজন মনে করো এখানে বিজ্ঞানী নাম দেওয়া আছে, অ্যান্টনি ল্যাভয়েসিয়ে, রবার্ট রয়েল, স্যার ফ্রান্সিস ব্যাকন ও জন ডাল্টন। মানে এরাও গবেষণাগারে রসায়ন চর্চা করে, প্র্যাকটিস করে। ঠিক আছে, এখানে খ নাম্বারে যেটা একটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, ওটা পরের টাইপ। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আমাদের কি এই যে রসায়নের পরিচিতিটা শেষ হয়েছে, আমরা এখন যাব তোমার রসায়ন কি। ঠিক আছে, রসায়নের উৎপত্তিটা পরে। ঠিক আছে, রসায়ন কি, দেখো এখন আবার প্রশ্ন থাকতে পারে রসায়ন কি বা রসায়ন কাকে বলে। ঠিক আছে, মনে করো যে রসায়ন, তারপরে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, এরা তো বিজ্ঞানের এই শাখা নাকি। আমরা কোথা থেকে ক্লাস 1 থেকে ক্লাস 1-এ তো বিজ্ঞান ছিল না মনে হয়, 3-তে ছিল মনে হয়, 3 থেকে 4 আমরা ছোট থেকে 8 পর্যন্ত, ক্লাস 8 পর্যন্ত আমরা বিজ্ঞানই শুধু পড়ে আসছি। বিজ্ঞানের ভিতর কোনোটায় জীববিজ্ঞান সম্পর্কে আলোচনা আছে, কোথাও আবার তোমার রসায়ন সম্পর্কে আলোচনা আছে, অধ্যায় ভাগ করা, আবার পদার্থবিজ্ঞান সম্পর্কে আলোচনা করা আছে। কিন্তু তোমার এই 9-এ এসে বা 10-এ এসে তুমি কি পাইছো, সম্পূর্ণ 3টা আলাদা ভিন্ন আঙ্গিকের সাবজেক্ট, রসায়ন, পদার্থবিজ্ঞান আর একটা হচ্ছে জীববিজ্ঞান। তাহলে বিজ্ঞানের এই শাখা, তাহলে আমরা বলতে পারি বিজ্ঞানের যে শাখায় এখানে কি রসায়নে কি পদার্থ, সবসময় কি পদার্থ নিয়ে আলোচনা করা হয়। পদার্থ এখন কাকে বলে, অনেকে হয়তো পদার্থ সম্পর্কে মনে করে জানে না যে পদার্থ কাকে বলে। তুমিও একটা পদার্থ, তারপরে মোবাইল ফোন একটা পদার্থ, মানে কি যার ভর আছে, আয়তন আছে, জায়গা দখল করে। এখন আবার ভর কাকে বলে, ভর হচ্ছে তোমার মনে করো যে কোনো বস্তু পৃথিবীর দিকে যে আকর্ষণ শক্তি, ঠিক আছে, এটাই মনে করো আর কি ভর। তোমার মানে ওজন মাপো না, ওজন আর ভর কাছাকাছি, কিন্তু ওজন আর ভর দুইটাই ভিন্ন জিনিস। ঠিক আছে, তাহলে পদার্থের ভর আছে, তারপরে আকার আছে, আয়তন আছে, জায়গা দখল করে। আকার কি, মনে করো তোমার আকার আমার আকার এইরকম। ঠিক আছে, আয়তন কি, আমি মানে আয়তন হচ্ছে তোমার মনে করো একটু বাটি, এই বাটিতে এই পর্যন্ত সম্পূর্ণটাই কি পানি আছে, সম্পূর্ণটাই পানি আছে। ঠিক আছে, এ যেই জায়গাটা দখল করছে ওইটাই হচ্ছে তার আয়তন। ঠিক আছে, এখন মনে করো ইট, ইট তো আবার মনে করো মানে এর পানির কিন্তু আকার নাই, ওকে যেইখানে রাখবে ওইটুকু জায়গায় দখল করবে, তাহলে তার আকার নাই কিন্তু আয়তন আছে, মানে যেখানে রাখবা অতটুকু জায়গায় দখল করবে। ইটের মনে করো আকার আছে একটু, আবার কি আয়তনও আছে একটু। ঠিক আছে, একটু আয়তনও আছে, আবার একটা আকারও আছে, মানে যতটুকু জায়গা দখল করে। তাহলে এটা হচ্ছে পদার্থ, মানে তুমিও পদার্থ, আমিও পদার্থ, আবার মানে সবগুলো জিনিসই পদার্থ। এখন এই পদার্থের কি গঠন, মানে আমার যে গঠন, ইটের একটা গঠন, তারপরে কলমের গঠন, মার্কারের গঠন, ঠিক আছে, এগুলোর গঠন, তারপরে তোমার পদার্থের ধর্ম। আচ্ছা, আমার ধর্ম কি, আমি হাঁটাচলা করতে পারি। ইট কি, ইটের ধর্ম কি, সে হাঁটাচলা করতে পারে না, লালচে রঙের।
তারপরে ঘষলে ধুলা ওড়ে, ঠিক আছে? মানে এরকম আমি সাধারণভাবে একটু বোঝানোর চেষ্টা করছি, কিন্তু পদার্থ আসলে মানে এগুলো প্রত্যেকেই পদার্থ, কিন্তু আরো অন্যান্য নাম আছে, মনে করো বৈশিষ্ট্য আছে, এগুলো ধর্ম আছে, মানে কেমন কেমন কাজ করে, কি কি ব্যবহার, কি কি বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে ধর্ম। পারস্পরিক রূপান্তর, বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পারস্পরিক রূপান্তর। দেখো আমরা কি করি, মনে করো চিনি আছে, চিনি কি একটা পদার্থ, ওটাও তো একটা পদার্থ, ঠিক আছে? আর পানি, দুইটা একসাথে মিক্সার করি, তখন কি একটা হয়, তখন কি হয়, শরবত হয়, ঠিক আছে? এই যে তুমি চিনি থেকে শরবত তৈরি করলা, এক জায়গা থেকে আরেকটা রূপান্তর হলো না? তার মানে কি, তোমার এই যে চিনি, পানি পানি প্লাস চিনি, এই দুইটা মিলে কি হয়েছে, শরবত শরবত শরবত, ঠিক আছে? এখন এই দুইটা মিলে কি হয়েছে, শরবত হয়েছে, একটা রূপান্তর হয়েছে না, অন্য একটা পদার্থে পরিণত হয়েছে। এটা তোমার একটা পদার্থ, এটাও একটা পদার্থে পরিণত হয়েছে। এই যে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পারস্পরিক রূপান্তর, একটা পদার্থ থেকে আরেকটা পদার্থের রূপান্তর যে হয়, এটাই হচ্ছে তোমার কি, যে শাখায় হয় সেটা হচ্ছে রসায়ন। তার মানে রসায়ন কি, বুঝতে পারছি তো? এটা সংজ্ঞা বইয়ে দেওয়া আছে, দেখো তোমাদের তো বই খুলতে বলেছি, 5 পৃষ্ঠায় দেখো উপরে কি দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে। তোমরা এক কাজ করবা, তোমরা বোঝো আর না বোঝো, তোমরা প্রত্যেকটা বই 1 মাসের মধ্যে, হ্যাঁ, মানে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করবা, যার মাধ্যমে তোমরা যখন পড়বা একবার, তখন তোমাদের হালকা হালকা একটা ঝাপসা ঝাপসা ধারণা হবে। যখন তোমাদের স্যার বোঝানো হবে, তোমরা আবার আমাদের ক্লাস দেখবা, তখন আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? তারপরে আবার যখন বইটা পড়বা, আরো গভীর ধারণা হবে, ঠিক আছে? তাহলে আমি কি একটা আইডিয়া দিলাম, আগে সম্পূর্ণ বইটা একবার পড়ে ফেলবে, ঠিক আছে? তাহলে আমাদের কি, তারপরে রসায়নের পরিচিতি, রসায়ন কি শেষ, কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। এখন আবার 4 পৃষ্ঠায় দেখো, তোমাদের বিজ্ঞানীদের নিচে লেখা আছে, বিজ্ঞানীদের ছবির নিচে লেখা আছে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। দেখো, মধ্যযুগীয় আরবে রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো, ঠিক আছে? আলকেমি বলা হতো, একটু পড়লেই তোমরা ধারণা পাবে। আলকেমি বলা হতো, যার আর গবেষকদের বলা হতো, এই যে বললাম না, গবেষকদের আলকেমিস্ট বলা হয়। মধ্যযুগীয় আরবে রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো, আর বিজ্ঞানীদের বলা হতো আলকেমিস্ট। আলকেমি, এই যে আলকেমি, ALCHEMY, আলকেমি, ঠিক আছে? এই আলকেমি শব্দটি এসেছে আবার কিমি শব্দ থেকে, আবার কিমি শব্দটি এসেছে আরবি শব্দ কিমিয়া শব্দ থেকে, আর এই কিমিয়া শব্দ থেকেই কিমি শব্দ থেকে, না এগুলো, হ্যাঁ, আর আলকেমি শব্দটি এসেছে আলকিমিয়া শব্দ থেকে, আলকিমিয়া শব্দটি এসেছে আবার কিমি থেকে, আর এই কিমি থেকেই কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। তার মানে দেখো যে আমাদের উৎপত্তি একটা ছোট্ট শুক্রাণু, একটা ভ্রূণ থেকে আমাদের উৎপত্তি, তাহলে সর্বনিম্ন একক 1 কেজি, ঠিক আছে? 1 কেজি সর্বনিম্ন একক কত, 1 গ্রাম সেরকম। তাহলে আমরা কি, যেইটা সবচেয়ে নিম্ন সেখান থেকে কিন্তু তো আমাদের উৎপত্তি, ঠিক আছে? মানে সর্বনিম্ন যেটা একটা কথা, সেটা হচ্ছে কিমি শব্দ থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। আর এই কেমিস্ট্রি শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে কি, রসায়ন, ঠিক আছে? এখানে পড়লে তোমরা বুঝতে পারবে। তাহলে কি, কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, এটা গেল, ঠিক আছে? তারপরে দেখো এখানে আছে রসায়নের পরিধি, তারপরে রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ পরবর্তীতে আছে। তারপরে তোমার একটু পড়ে নিবে, ঠিক আছে? দেখো এখানে কিছু আছে যে রসায়নের কিছু ক্ষেত্র, তার আগে ছেড়ে দিলাম নাকি, রসায়নের কিছু ক্ষেত্র। দেখো বাতাসে, বায়ুতে কি কি পদার্থ থাকে, একটু মনে রাখবা, এগুলো কিন্তু নবী থেকে আসবে, ঠিক আছে? ভালোভাবে পড়বা, ঠিক আছে? যে মনে করো নাইট্রোজেন, অক্সিজেন, আরো অন্যান্য যে গ্যাসগুলো এখানে থাকে বায়ুতে, ঠিক আছে? তারপরে কি খাবার পানিতে কি থাকে, খনিজ লবণ থাকে, ঠিক আছে? খনিজ লবণ, এগুলো আমাদের কি দেহের শক্তি যোগায়, মানে খনিজ লবণের প্রয়োজন আছে, ঠিক আছে? তোমার দাঁড়ালে তুমি চলতে পারবে না, তোমার এই যে আমার স্যালাইন খাইতো নাকি, এখানে আমাদের কিসের, ভুলে গেলাম অবশ্য, যে স্যালাইনে কি থাকে উপকরণ আর কি, পানি শূন্যতা পূরণ করে, সেরকম খনিজ লবণ, পানিতে কি খনিজ লবণ থাকে, এগুলো সাধারণভাবে ধারণা নিবা। যদি আরো বিস্তারিত জানতে চাও যে খনিজ লবণ কি, সেটা তোমার সার্চ করবা, শর্টকাট বুদ্ধি, বর্তমান অনলাইনের যুগ।
তোমরা অনলাইনে সার্চ করলেই গুগলে সার্চ করলেই পাবে, ঠিক আছে? সার্চ করবেন, নাহলে আমি পরবর্তীতে জানিয়ে দেবো, ঠিক আছে? খনিজ লবণ কি। দেখো তারপরে সারে কি থাকে, আমরা জমিতে সার দেই, ওগুলো কি সারে কি থাকে? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস। দেখো এই যে আমরা ক্লাস 8-এ 7-এ 6-এ এগুলো থেকেই কিন্তু তোমাকে এরকম পদার্থ 118টা যে মৌল আছে, মৌলিক পদার্থ, এই পদার্থ হাইড্রোজেন, তারপরে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, ব্রোন, হ্যাঁ, এই পদার্থগুলো তোমার কি মানে নাম মুখস্থ করানো হয়েছে, এগুলো তোমার মুখস্থ করাই লাগবে। আমি সাজেস্ট করবো যে তোমার 118টাই মুখস্থ করবে, ঠিক আছে? 118টাই মুখস্থ করবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, ব্রোন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আর্গন, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে? এরকমভাবে 100টাই মুখস্থ করবে। মানে এই যে এরকম দেখো, নাইট্রোজেন হচ্ছে তোমার 7 নাম্বারের মৌল, তারপরে অক্সিজেন 8 নাম্বার, তারপরে কার্বন 6 নাম্বার, তারপরে ফসফরাস, সালফার, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস 15 নাম্বার, ঠিক আছে? দেখো এই যে মৌলগুলো আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে? ম্যাগনেসিয়াম 12 নাম্বার, তারপরে তোমার পটাশিয়াম 19 নাম্বার, তারপরে তোমার ক্যালসিয়াম 20 নাম্বার। এই যে সারে এগুলো উপাদান থাকে, এগুলো মনে রাখবে। আর এই যে কাগজ, সেলুলোজ, আমরা মনে করি লেখা যে লিখতেছি কাগজে, বইয়ের যে পাতাগুলো, এগুলো কি বাঁশে সেলুলোজ থাকে, ঠিক আছে? এই বাঁশের সেলুলোজ দ্বারা, মানে সেলুলোজ একটা পদার্থ যেটা দ্বারা কাগজ তৈরি করা যায়। আবার গাছের গুঁড়ি মানে গোড়া থেকেও সেলুলোজ পাওয়া যায়, যেখান থেকেও কাগজ তৈরি করা হয়, ঠিক আছে? এগুলো মনে রাখবা, ঠিক আছে? তারপরে রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক, তোমরা দেখো গণিত করো, পদার্থবিজ্ঞানের অঙ্ক করো, সবগুলোর সাথে সম্পর্ক আছে, পড়লেই বুঝবা। আমি মানে ক্লাসটা লং করতেছি না, যাতে শর্ট টাইমের মধ্যে আমরা সবকিছু শেষ করতে পারি, ঠিক আছে? দেখো প্রথম অধ্যায়টা আর কি এমসিকিউর জন্য বলছি, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তবে ভালোভাবে পড়তে হবে, তোমার প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে পড়তে হবে, ফুল কনসেপ্ট থাকা লাগবে, ঠিক আছে? দেখো রসায়ন পাঠের গুরুত্ব এখানে আছে, তোমরা এখানে কীটনাশক, প্রিজারভেটিভস, ইনসেক্টিকিডস মানে কীটনাশক, ইংরেজি নামগুলো সব মুখস্থ করবে, ঠিক আছে? যদি তোমাকে বলে যে কীটনাশকের ইংরেজি নাম কি, তারপরে প্রিজারভেটিভস কেন ব্যবহার করা হয়, খাবার সংরক্ষণ করার জন্য, ঠিক আছে? এই যে এখন আমরা এসেছি, কোথায় গেল, আমি যেটা খুঁজতেছি, ও একটা জিনিস এখানে ছেড়ে গেছি, সেটা হচ্ছে 5 পৃষ্ঠায়। দেখো যে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি, এইটা তোমার মানে অধিকাংশ বোর্ডেই খ নাম্বারে থাকে, ঠিক আছে? খ নাম্বারে থাকতেই পারে, এটা পড়বা, পড়লেই বুঝবা যে কাঁচা আমে কি থাকে, সাকসিনিক এবং ম্যালেইক অ্যাসিড। অ্যাসিড কি এখন বলতে পারো, তুমি সাধারণভাবে একটু ধারণা রাখো, শুধু এতটুকুই। মানে একবারে তো প্রথম অত কিছু দেওয়া যাবে না, তোমাকে আস্তে আস্তে শিখতে হবে। পরবর্তী অধ্যায়ে অ্যাসিড সম্বন্ধে জানতে পারবা, অ্যাসিডে কোন পদার্থ থাকলে অ্যাসিড হয়, ঠিক আছে? সাধারণভাবে দেখো তোমার ব্যাটারি, সোলার ব্যাটারি, অটোতে চলো না, অটোতে কি থাকে, ব্যাটারি যে আছে ব্যাটারিতে কি থাকে, অ্যাসিড থাকে, ঠিক আছে? অ্যাসিড থাকে, তাহলে কি যে আমে কি থাকে, সাকসিনিক এবং ম্যালেইক অ্যাসিড। এই অ্যাসিড যেখানে যেই ফলে আছে হচ্ছে, অ্যাসিডের স্বাদটা হচ্ছে টক স্বাদযুক্ত, ঠিক আছে? আর খারের স্বাদ হচ্ছে তোমার কস্তা, মানে বড়াই যখন ছোট থাকে, যখন তোমার বড় নাই হইতেই মানে যেরকম লাগে, এটা হচ্ছে খারের মতো কস্তা, ওই রকম স্বাদ আর কি, ঠিক আছে? অ্যাসিডের কি টক স্বাদ, ঠিক আছে? তার মানে অ্যাসিড যে আছে কি থাকে, সাকসিনিক এবং ম্যালিক অ্যাসিড, বানানটা ভালোভাবে লিখবা, ঠিক আছে? কারণ দেখো যখন আবার লিখবা বানানটা, যখন তুমি পরীক্ষা দিতে যাবা, তোমাকে লিখতে বললো যে তোমার আমে কোন কোন অ্যাসিড থাকে লেখো, কাঁচা আমে কোন কোন অ্যাসিড থাকে, তখন তুমি বানানটা পাইতেছে না, সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, ম্যালেইক অ্যাসিড, ঠিক আছে? ভালোভাবে মনে রাখবা এবং দেখবা। তারপরে কি থাকে তোমার, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম, এই যে হাইড্রোকার্বন, ঠিক আছে? এই 3টে পদার্থের মূল উপাদান যে আছে না, তোমার প্রত্যেকটা পদার্থের তো একটা মূল উপাদান থাকে, মানে বেশি পরিমাণে যেটা থাকে, ঠিক আছে? দেখো হাইড্রোকার্বনের মনে করো যে মানে নাম, এটা মানে যেটা দ্বারা প্রকাশ করা হয়, মানে এটাকে সংকেত বলে আর কি, ঠিক আছে? হাইড্রোকার্বন নাম, মানে এটা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে হাইড্রোজেন আর এটা হচ্ছে কার্বন, তার মানে দুইটা মিলে কি
হাইড্রোকার্বন। ঠিক আছে, এইটা মনে রাখবা, শুধু একটু মনে রাখবা নৈমিত্তিকের জন্য আপাতত। পরে আস্তে আস্তে আর যখন পরবর্তী কথাগুলো জানতে পারবে, সংকেত জানতে পারবে, প্রতীক জানতে পারবে, যোজনী জানতে পারবে না, তখন এটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা আমি পড়াবো পরবর্তীতে আরো ভালো করে ইনশাআল্লাহ চেষ্টা করব। আর একটু শুধু নৈমিত্তিকের জন্য একটু চেষ্টা করছি, আর পরবর্তীতে আরো ভালো হয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, দেখো হাইড্রোকার্বন থাকে। আর একটা কি, যে পেটে অ্যাসিডিটির জন্য কি খাওয়া হয় বা অ্যাসিডিটি কেন হয়। দেখো তোমার একটা নাম শুনে থাকবে যে আমাদের পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, যার মাধ্যমে আমরা যেগুলো খাবার খাই সেগুলো কি হয়, ডাইজেস্ট হয়, সেগুলো পরে পায়ুছিদ্র দিয়ে বের হয়ে যায়। ঠিক আছে, জীববিজ্ঞানে পড়বা 5 অধ্যায় মনে হয়, 5ম অধ্যায় আছে। ঠিক আছে, 5ম অধ্যায়ে আছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে কি কিভাবে খাবার ডাইজেস্ট হয়। ঠিক আছে, এই যখন দেখো যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যখন বেশি পরিমাণে হয়ে যায় না, তোমার মানে বেশি পরিমাণে নিঃসৃত হয়, মানে বেশি পরিমাণে চলে আসে পেটে, তখন তোমার মনে করো উত্তপ্ত হয়ে যায় খাবার মানে ইয়েগুলা, তখন গ্যাস্ট্রিকের সৃষ্টি হয়, অ্যাসিডিটির সৃষ্টি হয়। অ্যাসিডিটি মানে এটা ইংরেজি নাম, বাংলায় গ্যাস্ট্রিক। এটা সৃষ্টি হলে তখন তোমার মনে করো যে এখন এই যে পেট যে তোমার গরম শুরু হয়েছে, কি করা লাগবে, ঠান্ডা তো করা লাগবে। এই যে এটা হচ্ছে অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমরা সাথেই বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন এই অ্যাসিডকে প্রশমিত মানে ঠান্ডা করার জন্য যেটা দেওয়া হয় সেটা জানো কি, সেটা হচ্ছে ক্ষার। এটা হচ্ছে তোমার কোন অধ্যায় 7ম অধ্যায় মনে হয় আছে, 7ম অধ্যায়ে আছে প্রশমন বিক্রিয়া। মানে বিক্রিয়া কি, মানে একটা নিয়ম যেখানে একাধিক পদার্থ একসাথে কি মিক্সার হয় নাকি, সেখানে যে তোমার অ্যাসিড এবং ক্ষার একসাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে। একটু মনে রাখো যে অ্যাসিড এবং ক্ষার, এই অ্যাসিড প্লাস ক্ষার এই দুটো একসাথে মিক্সার হয় কি করে, লবণ ও পানি উৎপন্ন করে, লবণ ও পানি উৎপন্ন করে। কোন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। এটাকে কি বলে, 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 প্রশমন বিক্রিয়া। বোঝা গেছে? ঠিক আছে, এখানে কি করে প্রশমন বিক্রিয়া। এখন পেটে এই অ্যান্টাসিড মানে যে ক্ষার যে খাই, তোমরা যে গ্যাসের ট্যাবলেট খাও না, এগুলোতে কি দেখা যায় জানো, এখানে দেওয়া আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তোমাদের এইটে হালকা একটা ধারণা দিচ্ছে পদার্থ সম্পর্কে, 20টা মৌলের নাম দিয়েছিল, তোমরা অবশ্যই মুখস্থ করেছিল। সেখানে অ্যালুমিনিয়াম হচ্ছে 13 নাম্বার। ঠিক আছে, হ্যাঁ, আর হাইড্রোক্সাইড এটা হচ্ছে একটা যৌগমূলক। হ্যাঁ, তোমার N2 3 অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা কি সংকেত। ঠিক আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এগুলো হচ্ছে ক্ষার, মানে এই যে ট্যাবলেট যে খাই না, এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের হয়, মানে এগুলো কি ক্ষার, যেগুলোকে তোমার অ্যাসিডকে কি করে, প্রশমিত করে, যেগুলো তোমার অ্যাসিডকে কি করে, প্রশমিত করে, আচ্ছা, তাহলে আমাদের শেষ এখন আছে রসায়ন অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ধাপ। ঠিক আছে, দাদি ক্লাসটা কত মিনিট হইল, না অনেক লেন্দি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি শেষ করি। ঠিক আছে, দেখো রসায়নের অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ধাপ, তোমরা 9 পৃষ্ঠায় যাও এবং একটু পড়ো, দেখো এখানে কি বলছে। দেখো তুমি যখনই কিছু মানে উদ্ভাবন করতে যাবা বা তৈরি করতে যাবা, কোনো একটা বিষয় নিয়ে ঘাঁটতে যাবা, তোমাকে যেই নিয়মগুলো মানতে হবে সেটা হচ্ছে রসায়ন অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া। তুমি কোনো একটা পদার্থ নিয়ে ঘাঁটতে যাচ্ছ, তোমাকে যে কাজগুলো করা লাগবে সেটা হচ্ছে কি, অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ধাপ। ঠিক আছে, সেটা কি, রসায়নে। এইখান থেকে নৈমিত্তিক মানে বেশিরভাগ থাকে। ঠিক আছে, তোমার তুমি মনে করো কোনো একটা জিনিস তৈরি করতেছো, কি জিনিস লাগবে এগুলো নিয়ে মানে রসায়ন অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ধাপ। কয়টা ধাপ আছে, 6টা ধাপ আছে। দেখো পরবর্তী পৃষ্ঠায় যাও, 11 পৃষ্ঠায় রসায়ন অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ধাপ, এটাকে ফ্লো চার্ট বলা হয়। ঠিক আছে, তারপরে এইখানে তোমার তার আগের পৃষ্ঠায় একটা নৈবেদ্য থাকতে পারে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে তাপ দিলে কি হয়, ঠান্ডা হয় নাকি। অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পরিমাণ, মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করলে কি হয়, তাপমাত্রা হ্রাস পায়। ঠিক আছে, একটু পড়ে নিবা।
আর যেটা হচ্ছে যে 6টা ধাপ সিরিয়ালি মনে রাখবা। বিষয়বস্তু নির্ধারণ, তারপরে বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে মানে তুমি একটি বিষয়বস্তু নির্ধারণ করবা যে আমি মনে করো আসলে যদিও এমনটা না, তারপরে বলছি যে মনে করো তুমি শরবত তৈরি করবা। তোমাকে এখন বিষয়বস্তু নির্ধারণ করবে আমি শরবত তৈরি করবো, তোমার শরবত কেমন লাগে এটা টেস্ট করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি করবা যে জানতে হবে যে শরবত কিভাবে তৈরি করে, শরবত যেভাবে তৈরি করে সেটা তোমার জানতে হবে। আচ্ছা, শরবত কিভাবে তৈরি করে দেখো, যে তুমি সেটা জানলা, ভিডিও দেখে জানলা বা কোনো একটা বিষয় জানলা, বই বা পূর্বের গবেষণা মানে আগে হয়তো মনে করো গবেষণা করছো, সেই অনুযায়ী মনে হয় জানলা যে কিভাবে শরবত তৈরি করে, ঠিক আছে? বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়া কিভাবে তৈরি করে। তারপরে প্রয়োজনীয় প্রয়োজনীয় বস্তু ও যন্ত্রপাতি, পরীক্ষা প্রণালী, তুমি কিভাবে পরীক্ষা করবা, যন্ত্রপাতিগুলো যে লাগবে, গ্লাস লাগবে, চামচ লাগবে, চিনি লাগবে, পানি লাগবে, এগুলো কি যন্ত্রপাতি বা প্রয়োজনীয় বস্তু বা জিনিসপত্র, ঠিক আছে, লাগবে। তারপরে দেখো তুমি এখন মনে করো এগুলো আনলা, এখন শরবত তৈরি করলা, এখন পরীক্ষণ করতেছো, ঠিক আছে? যে খাইলা, মনে করো খায়া পরীক্ষণ করলা যে তোমার শরবতটা কি মিষ্টি না টক, না কিরকম লাগে, না পাঞ্ছা লাগে, কিরকম লাগে তুমি ট্রাই করলা, ঠিক আছে? এখন এই যে পরীক্ষণ করলা, ঠিক আছে, এটা কি 4th নাম্বার ধাপ। সিরিয়ালি মনে রাখবা কোনটার পর কোনটা, ঠিক আছে? লিখবা কয়েকবার, লিখলে ভালো মুখস্থ থাকে। আগে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বা, তারপরে লিখবা, ঠিক আছে, না দেখে। তারপর তত সংগ্রহ করলা, লিখলা যে না আমি শরবত খায়া দেখছি যে সেটা মিষ্টি লাগে, ঠিক আছে? তারপরে সেটা বিশ্লেষণ করলা, তারপরে ফলাফল একটা দিলা। এখন ফলাফল নিয়ে তুমি আলোচনা করলা তোমার বন্ধুদের সামনে, এই তোরা কি পরীক্ষা করছিস যে শরবত খেলে মিষ্টি লাগে? মানে আসলে এরকম না, তারা বোঝানোর জন্য তোমাদের বললাম আর কি। মনে করো এরকম বিষয়টা তুমি কোনো কিছু তৈরি করবে না, সেইখানে মনে করো যে কি এইরকম এই তোমার ধাপটা, এই 6টা ধাপ অনুসরণ করে কোনো কিছু একটা করতে হবে, ঠিক আছে? তারপরে এইখানে দেখো তোমার ল্যাবরেটরি কাকে বলে, গবেষণাগার কাকে বলে, রসায়ন গবেষণাগার কাকে বলে, কোনো কিছু পরীক্ষা করতে গেলে আমাদের কি কি লাগবে, 12 পৃষ্ঠায় যাও, দেখো সেখানে ছবি দেওয়া আছে, অ্যাপ্রন, তারপরে সেফটি গুগলস, হ্যান্ড গুগলস, মাস্ক, এই কয়েকটা জিনিস এগুলো প্রয়োজন আছে। তোমার কেন প্রয়োজন আছে সেগুলো এখানে পড়লেই বুঝতে পারবা, আমি শুধু ক্লাসটা লম্বা করছি না। তারপরে দেখো আমাদের তাহলে রসায়ন অনুসন্ধান গবেষণা ধাপ গেলো সাংকেতিক চিহ্ন ও পদার্থ। তোমার দেখো যে সারা বিশ্বে আন্তর্জাতিক স্বীকৃত তোমার কিছু কিছু যে পদার্থ আছে। আচ্ছা দেখো ওই যে বোম, যে মিসাইল ব্লাস্ট দিয়েছে, এগুলো তো আমরা তো শুনি যে এখানে পদার্থ আছে। এখন এই যে এক একটা পদার্থ এক একটা ধর্ম, এগুলো কি ধর্ম? বিস্ফোরণ হয়, আগুন জ্বলে, তারপরে ক্ষতি করে, তারপরে খুব উত্তেজনা, তারপরে বিষাক্ত পদার্থ ক্ষতি করে দেহের, ঠিক আছে? তারপরে তেজস্ক্রিয় পদার্থ আছে যেগুলো আমাদের মানে ভালো কাজেও লাগে আবার খারাপ কাজে লাগে, শক্তি উৎপন্ন করে। তারপরে তোমার কি আছে যে স্বাস্থ্য ঝুঁকি পদার্থ আছে। তারপরে তোমার মানে তোমার হাওয়াতে উড়ে যায়, পরিবেশের জন্য ক্ষতি করে এরকম পদার্থ আছে। তারপরে তোমার কি হাতে দিবা ক্ষত সৃষ্টি হয়ে যাবে, যেরকম হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই পেটে যেটা অ্যাসিড আছে, দেখো তুমি মাংস খাচ্ছ, শর্করা খাচ্ছ, মানে ভাত খাচ্ছ, আরো কত রকম পদার্থ খাচ্ছ, সবগুলোকে ডাইজেস্ট করতে পরিপাক করে ফেলতেছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডটার এত পরিমাণ পাওয়ার। তার মানে ওই অ্যাসিডটা যদি তুমি হাতে নাও, ঠিক আছে, পিএইচ স্কেল নামে একটা স্কেল আছে, যেটা তোমার পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 থেকে 14 থাকে। এই পিএইচ স্কেলে যদি নিচের দিকে আসে তাহলে সেটা অ্যাসিড, আর উপরের দিকে গেলে সেটা ক্ষার হয়, ঠিক আছে? এখন সেক্ষেত্রে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের মান হচ্ছে তোমার পিসি স্কেল মান হচ্ছে তোমার মনে করো 1, 2, 3 এরকম থাকে, ঠিক আছে? যত কম মানে 3 হলে মনে করো একটু কম, 1 হলে তো মনে করো প্রচণ্ড। তুমি যদি 1 মাত্রা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড হাতে নাও, তোমার মানে ছিদ্র হয়ে এটাতে পড়ে যাবে, এতটুকু পাওয়ার, ঠিক আছে? এগুলো হচ্ছে ক্ষত সৃষ্টিকারী পদার্থ। এখন দেখো এটা হচ্ছে যে আন্তর্জাতিক স্বীকৃত, তুমি যেই দেশেই যাও না কেন, সেই দেশেই তুমি যে কোনো একটা ড্রাম দেখে বুঝতে পারলা, ছবি দেখে বুঝতে পারলা, ও নো এটা পদার্থ, এই নাম, এটা এই পদার্থ, এটা তার মানে এখানে যাওয়া যাবে না, এটা এই চিহ্ন পদার্থ, এটা বিস্ফোরক পদার্থ, এটা দাহ্য পদার্থ, ঠিক আছে? দেখো এখানে তোমাদের কটা পদার্থের নাম দেওয়া আছে, 8টা পদার্থের নাম দেওয়া আছে, 8টা পদার্থের ছবি এবং নাম দেওয়া আছে। এবং কোন কোন চিহ্নতে মানে কোন কোন পদার্থ মানে বিস্ফোরক পদার্থ একটা সাধারণ নাম, যে এটা কি করে ব্লাস্ট হয়। এখন কোন কোন পদার্থ হলে ব্লাস্ট হয় এগুলো জানা লাগবে, ঠিক আছে? আপাতত সময়ের জন্য তোমাদের কোন কোন পদার্থগুলো কিরকম ব্যবহার, কিরকম হয়
এখানে দেওয়া আছে। আর পদার্থগুলোর নাম এগুলো মুখস্থ করবা, ঠিক আছে? বা যদি আরও যদি করো, এখানে তোমাদের সংকেত দেওয়া নেই, তুমি যারা ভালোভাবে জানতে চাও তোমার গুগলে গিয়ে সার্চ দিবা যে টিএনটি এগুলোর সংকেত, টিএনটি, তারপরে পারক্সাইড, জৈব পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন, এগুলোর সংকেত লিখে সার্চ দিবা। এমনি সংকেতগুলো যদি তোমার মনে রাখো তোমাদের যেটা ভালো হবে, ঠিক আছে? এগুলো তোমার আমি সময় লেন্দি না করার জন্য করতেছি, ঠিক আছে? দেখো তাহলে কি যে তোমার বিস্ফোরক পদার্থ ইংরেজি নাম সহ মনে রাখবা। এক্সপ্লোসিভ সাবস্টেন্স, টক্সিক সাবস্টেন্স, ইরিট্যান্ট সাবস্টেন্স, হেলথ রিস্ক সাবস্টেন্স, তারপরে কি আছে ফ্লামাবেল সাবস্টেন্স, ঠিক আছে? এইরকম সাবস্টেন্স মানে হচ্ছে পদার্থ, আর ফ্লামাবেল মানে হচ্ছে দাহ্য, এক্সপ্লোসিভ মানে হচ্ছে বিস্ফোরক, তারপরে ইরিট্যান্ট মানে উত্তেজক, তারপরে টক্সিক মানে বিষাক্ত, তারপরে তোমার হেলথ রিস্ক মানে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, ঠিক আছে? এই যে বেনজিন, টইলুন, জাইলিন, ডাস্ট, লৌগিসিড, খায়াল, নাইট্রাস অক্সাইড, বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, টিএনটি, জৈব পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন, তারপরে রেডিয়াম, তারপরে ইউরেনিয়াম, ঠিক আছে? তারপরে লেড, মার্কারি, এই যে পদার্থগুলো এগুলো ভালোভাবে লিখে লিখে মুখস্থ করে পড়বা। এবং এই যে চিত্রগুলো আছে এই চিত্রগুলো তোমাকে আর্ট করতে হবে। এই চিত্রগুলো দিয়েও তোমাকে সৃজনশীল দিতে পারে। চিত্র দিয়ে তোমার অনেকগুলো মেয়েভিত্তিক আছে। তোমার যে মানে গাইড খুলে দেখো বা টেস্ট পেপার বা তোমার সাপ্লিমেন্ট খুলে দেখো, তোমার দেখবা এগুলো অনেকগুলো আসছে, মেয়েভিত্তিক আসছে, ঠিক আছে? তাহলে এই চিত্রগুলো তোমাকে মনে রাখতে হবে যে এই যেমন আমি যে নৈবিত্তিক দিচ্ছি, এটা হচ্ছে তোমার তেজস্ক্রিয় চিহ্ন, তেজস্ক্রিয় পদার্থ, তারপরে এটা হচ্ছে তোমার দাহ্য পদার্থ, এটা হচ্ছে বিস্ফোরক পদার্থ, এটা হচ্ছে উত্তেজক পদার্থ, ঠিক আছে? এগুলো কী করতে হবে? চিত্র সহ মনে রাখতে হবে। আমার কথা বলতে বলতে হয়ে গেছে। আচ্ছা হোক, যাই হোক, ঠিক আছে? তাহলে আমাদের সাংকেতিক চিহ্ন পদার্থ এগুলো কি আন্তর্জাতিক স্বীকৃত, মানে যে কোনো দেশে তুমি গেলে এই চিত্র পাবা। তারপরে বিভিন্ন ধরনের কন্টেইনার নিয়ে আসে, কন্টেইনার রোড দিয়ে যখন যায় দেখবা। তারপরে পেট্রোলের গাড়িগুলো যাচ্ছে ওগুলোর পিছনে কিন্তু ছবি দেওয়া থাকে, দাহ্য পদার্থের আগুন জ্বলতেছে এরকম। তারপরে গ্যাসের গাড়িগুলোতে দেওয়া থাকে। আমাদের বাসায় দিক যায় আমি দেখি অনেক বড় ছবি দেওয়া আছে, বিস্ফোরক পদার্থ, দাহ্য পদার্থ, ঠিক আছে, উত্তেজক পদার্থ ছবি দেওয়া আছে। এগুলো দেখে তোমার কি বুঝতে পারবে এগুলো হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃত চিহ্ন। বোঝা গেছে? ঠিক আছে, এগুলো মুখস্থ করবা। দেখো এগুলো কত পৃষ্ঠায় আছে? 13 পৃষ্ঠায়। একটু দেখে নাও, শুধু একটু দেখে নাও। আমরা এখন কি করবো? এমসিকিউ সলভে যাবো, ঠিক আছে? আচ্ছা, আমরা এমসিকিউ সলভে যাবো। তো চলো আজকে কয়েকটা এমসিকিউ সলভ করেই ক্লাসটা শেষ করছি। আর যদি কোনো সমস্যা থাকে তোমাকে কমেন্ট করে জানিয়ে দিবে, ঠিক আছে? দেখো প্রথমে যেটা আছে কপার ও টিন ধাতু গলিয়ে সংকর ধাতু কোনটি? তোমার বইয়ের প্রথমে রসায়নের পরিচিতিতেই দেওয়া আছে। আমরা পড়ছি সংকর ধাতু কি, মানে একাধিক পদার্থ একসাথে মিক্সার হয়ে নতুন একটা পদার্থ সৃষ্টি করে। তার মধ্যে কপার ও টিন ধাতু মিলে যেই পদার্থটা সৃষ্টি করে সেটাকে কি বলা হয়? ব্রোঞ্জ। সেটা কি? ব্রোঞ্জ। দেখো এখানে আছে স্টিল, স্টিল তো হবে না। তারপরে কি পিতল, এটাও তো হবে না। তুমি স্টিল, পিতল প্রথম অধ্যায়ে মানে এই ওয়ার্ডটা পাবাই না। স্টিল আর পিতল এইটা আছে, এই ডুরালমিন মানে প্রথম অধ্যায়ে নাই। প্রথম অধ্যায়ে এই 3টা শব্দ নাই। আছে কি? ব্রোঞ্জ। তুমি যদি মনে করো নাও জেনে থাকো, যদি খালি বইটা পড়ো মানে ভুলে গেছো, তারপরে তো তোমার মনে হবে যে প্রথম অধ্যায়ে এই শব্দটা নাই। যদি তুমি ভালো করে পড়ে থাকো তাহলে দেখবা যে এই শব্দ 3টা নাই, একটাই আছে, সেটা কি? ব্রোঞ্জ। আর আমরা জানি কপার ও টিন ধাতু মিলে কি হয়? ব্রোঞ্জ। দেখছো? এটা তোমার আমি বোর্ডের নামগুলো দেইনি, এগুলো কিন্তু সব বোর্ডের প্রশ্ন, আমি দেখে দেখে এগুলো তুলছি বোর্ডের প্রশ্ন, ঠিক আছে? দেই নাই আর কি শর্ট টাইমের জন্য, ঠিক আছে? তারপরে কেরোসিন ও মোমের মূল উপাদান কি? দেখো আমরা কেরোসিন পড়ছি, মোম পড়ছি, তারপরে আরেকটা কি পড়ছি? তোমরা কত পৃষ্ঠায় যাবা? প্রাকৃতিক গ্যাস 5 পৃষ্ঠায় উল্টাও আমার সাথে, দেখো বইয়ের পৃষ্ঠা উল্টাও। দেখো এখানে 5 পৃষ্ঠায় দেওয়া আছে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস ও মোম। এর প্রধান যেটা উপাদান সেটা কি? সালফার না, তারপরে কার্বোহাইড্রেট না, শুধু কার্বন না, কি? হাইড্রোকার্বন। কি? হাইড্রোকার্বন। তাহলে কি? এইটা উত্তর, এটা উত্তর, এটা উত্তর হাইড্রোকার্বন। দেখছো? তাহলে কি প্রশ্নগুলো তো আসছে নাকি? আমরা তো পড়ছি কোন উপাদানটিতে সেলুলোজ থাকে? কোন উপাদানটিতে সেলুলোজ থাকে? আচ্ছা আমরা পড়লাম না সেলুলোজ কি, যে মনে করো যেটা দিয়ে খাতা তৈরি করা হয়, পেজ, ঠিক আছে? কি থেকে? সেলুলোজ মানেই গাছ, সেলুলোজ মানেই বাঁশ, সেলুলোজ মানেই ব্যাম্বু, ঠিক আছে? ওইটা মনে রাখবা, সেলুলোজ মানেই ব্যাম্বু, গাছের গুড়ি। কিন্তু বইয়ে দেওয়া আছে বাঁশ,
ব্যাম্বু, ঠিক আছে? তার মানে কি পলিথিন তো নাই। তারপরে খাবার লবণ, সেলুলোজ থাকে কোন উপাদানটিতে? উপাদান মানে কি একটা পদার্থ, ঠিক আছে? তোমার কি খাবার লবণ থাকবে না, পলিথিন থাকবে না, ইউরিয়া তো সেটা সারের জায়গায় এখানে দিচ্ছে কেন? বাঁশ, এই তো বাঁশ আছে, ব্যাম্বু আছে, ঠিক আছে? তাহলে বাঁশ হয়ে গেছে। তাহলে দেখো অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার চতুর্থ ধাপ কোনটি? এখন দেখো এক্ষুনি যাও 11 পৃষ্ঠায় যাও, দেখো সেখানে 6টা যে ধাপ দেওয়া আছে, এগুলো সুন্দরভাবে তোমাকে যদি আর্ট করতে বলে, পরীক্ষা যদি দেয় যে রসায়ন অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার 6টি ধাপ লিখো, যদি গ বা ঘ নাম্বারে দেয়, যেভাবে আছে এইভাবেই দিতে হবে, এইভাবেই লিখতে হবে, সিরিয়াল বাই সিরিয়াল। ওকে, এগুলো ভালো মতো দেখো। এখানে পরীক্ষণ 4th নম্বর ধাপ, রসায়ন অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার 4th নম্বর ধাপ কোনটি? পরীক্ষণ। তারপরে 5 নাম্বার বিস্ফোরক পদার্থ কোনটি? দেখো বিস্ফোরক পদার্থ পরের পৃষ্ঠায় উল্টাও। বিস্ফোরক পদার্থ হচ্ছে এক্সপ্লোসিভ সাবস্টেন্স, সেটা হচ্ছে কি টিএনটি। তাহলে টিএনটি আছে। এলপিজি ও সিএনজি গ্যাস সংরক্ষণে কোন সতর্কতার চিহ্ন ব্যবহার করা হয়? দেখো বাড়িতে যে গ্যাসগুলো আছে না, রান্না করার গ্যাস, এগুলোতে কি আগুন ধরে তো নাকি? যদি আগুন ধরে, যেখানে আগুন ধরে সেখানে তো দাহ্য পদার্থ, তাহলে আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে তোমার তেজস্ক্রিয় পদার্থের চিহ্ন, তাহলে এটা হবে না। এই যে এটাতে আগুন জ্বলছে, এটা হচ্ছে বিস্ফোরক পদার্থ, এটা হবে না। এটা হচ্ছে তোমার কি উত্তেজক পদার্থ, এটা হবে না। তাহলে কি আগুন জ্বলছে, এটা হবে। বোঝা গেছে? তো আজকে ক্লাস এই পর্যন্তই। কোনো জায়গায় যদি তোমার বুঝতে না পারো বা সমস্যা হয় বা আর তোমার কি বলছি, ভালোভাবে বইটা শেষ করবে পড়ে, এবং প্রথম অধ্যায়টা ভালোভাবে পড়বে। যেহেতু আমি ক্লাসটা নিলাম, পড়াতে একটু ধারণা তো হইলো, ভালোভাবে বইটা পড়বে, আরও ধারণা হবে, এবং এরপর তোমার কোশ্চেন সলভ করবে, এমসিকিউ সলভ করবে। কোনো জায়গায় না বুঝলে কমেন্ট করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। দেখা হবে পরে ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকো।